হাই শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের কর্ণজিৎ স্যার। আজকে একাদশ শ্রেণীর অন্য একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। আমাদের আজকে আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর গণিতের সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, যার বিশেষ অংশ হিসেবে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে প্রগ্রেশন বা প্রগতি নামে। আমাদের আজকের সেশন এই বিশেষ সিকোয়েন্স এবং সিরিজের তিনটা সেশন থাকবে। তার প্রথম সেশন আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব বেসড অন টোটালি কন্টেন্টটাকে কীভাবে কনসেপ্টটাকে কীভাবে তোমাদের সামনে ডেভেলপ করা যায় সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। চলো বন্ধুরা, আমরা শুরু করছি আজকের এই সিকোয়েন্স নিয়ে আলোচনা। প্রথমেই আমাদের জেনে রাখা ভালো, হোয়াট ডাজ ইট মিন বাই সিকোয়েন্স। একটা সিকোয়েন্স বলতে আমরা কী বুঝি? আমি কিছু এক্সাম্পল নিয়ে এটা শুরু করছি। সাপোজ এখানে লেখা আছে -1, 3, 0, 7, 11। এই নাম্বারগুলোকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেই রিপ্রেজেন্টেড নাম্বারগুলোকে আমরা দেখে আমরা কি বলতে পারবো 6 নম্বর নাম্বারটা কত আছে? কারণ -1-এর পর 3, 3-র পরে 0, আমি জাস্ট কিছু নাম্বার ইনপুট করেছি এখানে। তাহলে এই যে নাম্বারগুলো ইনপুট করলাম, সেই নাম্বারগুলো একটা সেটের এলিমেন্ট হতে পারে, বাট কখনোই একটা সিকোয়েন্স হবে না। সিকোয়েন্স হওয়ার জন্য প্রয়োজন একটি বিশেষ নিয়মের মধ্যে সুশৃঙ্খলভাবে বদ্ধ অবস্থায় কিছু নাম্বার। সাপোজ একটা এক্সাম্পল লিখছি, 1/2, 1, 3/2, 2, এভাবে কিছু লিখলাম। তো দেখে বোঝা যাচ্ছে যেহেতু প্রথম নাম্বারটা 1, সেকেন্ড নাম্বারটা প্রথম নাম্বারটা হাফ, সেকেন্ড নাম্বারটা 1, তারপরে এর মধ্যে ডিফারেন্স হচ্ছে হাফ। থার্ড নাম্বারটার সাথে সেকেন্ড নাম্বারের ডিফারেন্স হাফ, এরকম করে প্রত্যেকটা নাম্বারের সাথে ডিফারেন্স হচ্ছে হাফ। তাহলে এখানে রুল এটা হচ্ছে, সেই রুলটা হচ্ছে প্রথম যে নাম্বারটা থাকবে তার সাথে হাফ অ্যাড করে আমাদেরকে সেকেন্ড নাম্বারটা পেতে হয়। তার মানে আমরা বলতে পারি এ সেকেন্ড নাম্বার যা হবে, তার মানে an + 1 = an যা হবে তার সাথে হাফ অ্যাড করে আমরা পাই an + 1। রুলটা হচ্ছে এটা, যেখানে nটা কি, n বিলংস টু ক্যাপিটাল N, এবং এখানে দেওয়া আছে a1 = হাফ। এই কনসেপ্টটাকে যদি আমরা ধরে নিই, একটু ভালো করে লক্ষ্য করো, এখানে এটা উপরেরটাতে কিছু নাম্বার লিখেছিলাম, সেই নাম্বারগুলোতে কোনো রুলস ছিল না, কিন্তু সেকেন্ড যে আমাদের লিখলাম কিছু নাম্বার, সেই নাম্বারগুলোতে একটা নির্দিষ্ট রুল আমরা পেয়ে গেলাম। কি সেই রুল? প্রথম নাম্বারটা যদি হাফ হয় এবং প্রত্যেকটা নাম্বার হাফ হাফ করে বেড়ে বেড়ে যাবে। এই কনসেপ্টটাকে এই রুলের মধ্যে আমরা এক্সপ্রেস করতে পারি। যদি কিছু সংখ্যা বা রাশিকে এলোমেলোভাবে না সাজিয়ে সুসংবদ্ধভাবে এবং নির্দিষ্ট নিয়মে বা নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে আমরা সাজিয়ে প্রকাশ করি, তবে তাকে আমরা সিকোয়েন্স বলতে পারি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে সিকোয়েন্স কি। সিকোয়েন্স হলো কিছু রাশি বা সংখ্যাকে সাজিয়ে লেখা, যে রাশি বা সংখ্যাগুলোর মধ্যে নির্দিষ্ট ধর্ম সুসংবদ্ধ রূপে থাকবে, সেটাই হচ্ছে আমাদের সিকোয়েন্স। তাহলে আমরা বুঝলাম সিকোয়েন্স কী জিনিস। এখন সিকোয়েন্স থেকে সিরিজ একটা শব্দ বলেছিলাম, তো সিরিজ কী জিনিস কী হবে? সিকোয়েন্স যদি হয় কমা দিয়ে দিয়ে লেখা কিছু নাম্বার, তার প্লাস দিয়ে ইন্ডিকেট করলে, প্লাস বা মাইনাস দিয়ে যদি আমরা লিখি সেই নাম্বারগুলোকে, তাহলে আমরা পেয়ে যাব তার সিরিজ। তাহলে লক্ষ্য করো বন্ধুরা, আমরা প্রথমে লিখেছিলাম 1/2, 1, 3/2, 2, এভাবেই ছিল আমাদের সিকোয়েন্সটা। যেই সিকোয়েন্সে আমরা লিখেছিলাম ধর্মটা হচ্ছে an + 1 = an + half, where n belongs to capital N and a1 = half. This is our properties. যে নির্দিষ্ট নিয়মে আবদ্ধ হওয়ার পর আমরা এই সিরিজটা, এই নাম্বারগুলোকে একটা নির্দিষ্ট রূপে সাজিয়েছি, সেই নির্দিষ্ট রূপটাকে বলছি আমরা সিকোয়েন্স। সিরিজ কি? সিরিজ হলো সিকোয়েন্সে লেখা নাম্বারগুলির সাথে, যেমন এখানে নাম্বার কি ছিল, হাফ ছিল, 1 ছিল, 3/2 ছিল, এই নাম্বারগুলোকে বীজগাণিতীয় যোগ বিয়োগ, মানে এখানে প্লাস মাইনাস এগুলো প্রকাশ করে, দ্যাট মিনস এগুলোকে ব্যবহার করে যখন আমরা এই সিকোয়েন্সের নাম্বারগুলোকে বীজগাণিতীয় যোগ বা বিয়োগ এর মাধ্যমে বিয়োগ দিয়ে আমরা প্রকাশ করি, সেটাকে বলছি আমরা সিরিজ। তাহলে সিরিজ বলতে আমরা বলতে পারি a1 + a2 + a3, এটা একটা সিরিজ। আবার a1 - a2 - a3 - a4, সেটাও একটা সিরিজ।
আবার A1 প্লাস A2 মাইনাস A3 প্লাস A4 মাইনাস এভাবে হতে পারে, মানে আইদার প্লাস ব্যবহার করে করে অথবা মাইনাস দিয়ে দিয়ে অথবা প্লাস মাইনাস দুটোই ব্যবহার করে যদি আমরা কোনো সিকোয়েন্সের নাম্বারগুলিকে ব্যবহার করে নতুন একটা আকারে প্রকাশ করি, সে আকারটাকে বলবো আমরা সিরিজ। তাহলে সিকোয়েন্স হলো কিছু নাম্বার যে নাম্বারগুলোর মধ্যে একটা নির্দিষ্ট ধর্ম থাকবে, সুসংবদ্ধ আকার থাকবে। আর সিরিজ হলো সেই নাম্বারগুলোকে বীজগাণিতীয় যোগ বিয়োগের মাধ্যমে প্রকাশ করা। তাহলে এখানে দুটো জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে সিকোয়েন্স এবং একটা হচ্ছে সিরিজ। এখানে বলে রাখা ভালো, যদি সিকোয়েন্স বলি, সিকোয়েন্সের মধ্যে দুটো পার্ট আমরা এখানে দেখাতে পারি। একটা হচ্ছে যদি না একটা সিকোয়েন্সের টোটাল নাম্বার অফ টার্মস ডিপেন্ডস অন টোটাল নাম্বার অফ টার্মস। এই টোটাল নাম্বার অফ টার্মস ফাইনাইট হতে পারে, আবার ইনফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে। সিকোয়েন্সে যদি ফাইনাইট নাম্বারস অফ টার্ম থাকে তাহলে তাকে আমরা যখন আমরা সিকোয়েন্স থেকে সিরিজে নিয়ে যাই তখন তাকে আমরা বলি ফাইনাইট সিরিজ, এবং সেই সিকোয়েন্সটাকে বলবো ফাইনাইট সিকোয়েন্স। এই যে সিকোয়েন্সে ইনফাইনাইট নাম্বারস অফ টার্ম থাকবে, ইনফাইনাইট নাম্বারস অফ টার্ম যদি থাকে, সেই ইনফাইনাইট নাম্বারস অফ টার্মের থেকে আমরা যে সিরিজটা পাবো সেটাকে বলবো ইনফাইনাইট সিরিজ। যদিও বর্তমান ক্লাস 11-এর সিলেবাসে ইনফাইনাইট সিরিজ যে কন্টেন্টটা এটা অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, তারপরেও আমাদের সেকেন্ড থার্ড সেশনে আমরা ইনফাইনাইট সিরিজ নিয়ে কয়েকটা কাজ আমরা দেখে নেব, যা আমাদের ক্লাস 12-এর জন্য এবং এন্ট্রান্সের জন্য প্রয়োজনীয়। আপাতত আমরা ফাইনাইট সিরিজ এবং ফাইনাইট সিকোয়েন্স নিয়ে কাজ করব আজ, এবং ফাইনাইট সিকোয়েন্সের উপর ডিফারেন্ট অ্যাপ্লিকেশন দেখব সেকেন্ড সেশনে। তো চলো বন্ধুরা, আমরা শুরু করছি আজকের ফাইনাইট সিরিজ এবং ফাইনাইট সিকোয়েন্স নিয়ে কাজ। ফাইনাইট সিকোয়েন্সের মধ্যে আবার একটা বিশেষ ধর্ম আছে, যদি যে সকল ফাইনাইট সিকোয়েন্সের নাম্বারগুলো আইদার কন্টিনিউয়াসলি ইনক্রিজিং অর্ডারে থাকবে, আদারওয়াইজ কন্টিনিউয়াসলি ডিক্রিজিং অর্ডারে থাকে, তখন সেই সকল সিকোয়েন্সগুলিকে আমরা বলবো প্রোগ্রেশন। ইন্টারেস্টিং জিনিস, প্রোগ্রেশন, PROGRESSION, প্রোগ্রেশন, বাংলায় বলে প্রগতি। তাহলে দেখো, সিকোয়েন্সের সাথে সিরিজের একটা সম্পর্ক আছে, বাট তারা একই জিনিস, একই কনসেপ্ট নয়। ঠিক সেম সিকোয়েন্স এবং প্রগ্রেশন মনে হয় অনেক সময় একই, কিন্তু অ্যাকচুয়ালি এক নয়। প্রগ্রেশন হচ্ছে সেই সকল সিকোয়েন্স, তাহলে আমরা বলতে পারি প্রগ্রেশন হচ্ছে ইজ এ সাবসেট অফ সিকোয়েন্স। কেন? কারণ সবগুলো প্রগ্রেশন সিকোয়েন্সের মধ্যেই থাকবে, কিন্তু সিকোয়েন্স হলেই প্রগ্রেশন নাও হতে পারে। কন্ডিশন কেন? কারণটা হচ্ছে প্রগ্রেশন হওয়ার জন্য কি প্রয়োজন? আইদার ইনক্রিজিং অর্ডারে নাম্বারগুলো থাকবে অথবা ডিক্রিজিং অর্ডারে নাম্বারগুলো থাকতে হবে। তাহলে যে সকল সিকোয়েন্সে আমাদের নাম্বারগুলো বা টার্মগুলো কীভাবে থাকবে? নাম্বারগুলো বা টার্মগুলো থাকবে ইনক্রিজিং অর্ডারে অথবা ডিক্রিজিং অর্ডারে, সে সকল সিকোয়েন্সকে আমরা প্রগ্রেশন বলবো। আই থিঙ্ক প্রগ্রেশন জিনিসটা বোঝা হয়ে গেছে। তো বাংলায় যাকে বলি প্রগতি। প্রগতি হলো সেই ধরনের অনুক্রম, সিকোয়েন্সের বাংলা হচ্ছে অনুক্রম, সেই ধরনের অনুক্রম যেই অনুক্রমের মধ্যে পদগুলি বা রাশিগুলি বা নাম্বারগুলো ইনক্রিজিং অর্ডার, ইট মিনস ক্রমান্বয়ে ঊর্ধ্বক্রমে থাকবে অথবা অধক্রমে থাকবে। যদি এই দুটোর মধ্যে একটায় থাকে তবেই আমাদের সেই অনুক্রমটাকে প্রগতি বলে বিবেচনা করে নেব। আমাদের প্রগ্রেশন নিয়ে আলোচনা এখন শুরু হচ্ছে। প্রগ্রেশন কয় প্রকার প্রথমত আমাদের জানা দরকার। প্রগ্রেশনকে আমরা জেনারেলি তিনটা ভাগে ভাগ করি। একটাকে বলছি আমরা এপি, একটাকে বলছি জিপি এবং একটাকে বলছি এইচপি। তো এই তিনটা কনসেপ্টের মধ্যে ক্লাস 11-এ এপি এবং জিপি আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত। এইচপি এন্ট্রান্সের জন্য প্রয়োজন এবং অন্যান্য কনসেপ্টগুলোকে আমরা যখন আলোচনা করব সেই ক্ষেত্রে আমাদের এইচপির প্রয়োগ দেখা যায়। তাই
এইচপি সম্বন্ধেও আমাদের কনসেপ্ট আমরা কিছুটা দিয়ে দেব। তো মূলত আমরা আলোচনা করব আজ এপি এবং জিপি নিয়ে। হোয়াট ইজ এপি? এপির পুরো নাম হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন, যা তোমরা ক্লাস 10-এ করেছো। একটা চ্যাপ্টার ছিল সমান্তর প্রগতি বলে বা এরিথমেটিক প্রোগ্রেশন বলে, সেটা 11-এ ছিল, ক্লাস 10-এ ছিল। 11-এও তার রেফারেন্স আমরা দেখতে পাবো। এবং তার সাথে আরেকটা যুক্ত হয়েছে এখন জিপি, যাকে বলা হয় জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন। এছাড়া এইচপি যে আরেকটা টার্ম আছে, তার নাম হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন। কি নাম? হারমোনিক প্রোগ্রেশন। তো আমরা 3টা কলাম বানিয়ে আমরা শেখার চেষ্টা করি এই কনসেপ্টগুলোকে। প্রথম হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন, এরিথমেটিক প্রোগ্রেশন, যাকে আমরা সমান্তর প্রগতি বলছি। দ্বিতীয়ত হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। এখানে আমি বাংলাটা লিখছি না, তোমরা বাংলা প্রয়োজনে লিখে নেবে। বাংলায় এটাকে বলছে জিওমেট্রিক প্রোগ্রেশনকে বলছে গুণোত্তর প্রগতি। এবং লাস্ট ওয়ান ইজ হারমোনিক প্রোগ্রেশন। হারমোনিক প্রোগ্রেশন বাংলায় বলছে একে বিপরীত প্রগতি। এই 3টা কনসেপ্ট আমরা এখানে আজ দেখব। আজকের সেশনে মূলত আমাদের 3টা কন্টেন্ট, একটা হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন, একটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন এবং একটা হচ্ছে হারমোনিক প্রোগ্রেশনের বিভিন্ন ফর্মুলাগুলো কি করে এলো, এই এরিথমেটিক প্রোগ্রেশন হওয়ার কন্ডিশন কি, কিভাবে আমরা এই প্রোগ্রেশনের ডেফিনেশনগুলো থেকে ফর্মুলাগুলিকে ক্রিয়েট করতে পারি, সেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। এরিথমেটিক প্রোগ্রেশন হবে সেই প্রোগ্রেশন যে প্রোগ্রেশনের কনজিকিউটিভ দুটো টার্মের ডিফারেন্স অলওয়েজ ইকুয়াল। তো আমরা এরিথমেটিক প্রোগ্রেশনের কনসেপ্টে এটা লিখে রাখতে পারি, ডিফারেন্স বিটুইন টু কনজিকিউটিভ টার্ম আর অলওয়েজ ইকুয়াল। সেটা হচ্ছে মূল কথা। ডিফারেন্স বিটুইন টু কনজিকিউটিভ টার্ম অলওয়েজ ইকুয়াল। এটা হচ্ছে প্রথম কনসেপ্ট, ডিফারেন্স বিটুইন টু কনজিকিউটিভ টার্ম অলওয়েজ ইকুয়াল। তার মানে এই কনসেপ্টটাকে যদি আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে লিখি, তাহলে আমি বলতে পারি সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম মাইনাস করলে যা পাবো, থার্ড টার্ম থেকে সেকেন্ড টার্ম মাইনাস করলে সেম, ফোর্থ টার্ম থেকে থার্ড টার্ম মাইনাস করলে সেম। তাহলে এই সিরিজের যে কোনো জায়গা থেকে একটা টার্ম টিএন যদি নিয়ে নিই এবং তার আগের টার্মটা টিএন মাইনাস 1, সেই টার্মটাও সেম। এই সবগুলো টার্ম যেহেতু সেম, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি ডি দিয়ে, যাকে আমরা বলছি কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স ক্লাস 10-এ ছিল, তাই বিশদভাবে ব্যাখ্যাতে আমি যাচ্ছি না। এখানে যে বলা হচ্ছে, যদি দুটো কনজিকিউটিভ টার্মের মধ্যে ডিফারেন্স সর্বদা সমান হয়, তবে আমরা তাকে বলছি এরিথমেটিক প্রোগ্রেশন। তাহলে প্রশ্ন আসে, তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশন কাকে বলবো? জিওমেট্রিক প্রোগ্রেশন আমরা তাকেই বলবো যখন, যেমন এখানে ছিল ডিফারেন্স বিটুইন টু কনজিকিউটিভ টার্ম, এখানে হবে রেশিও বিটুইন টু কনজিকিউটিভ টার্ম। তার মানে হচ্ছে দুটি পরপর সংখ্যার অনুপাত যদি ইকুয়াল হয়, তবে আমরা তাকে বলবো জিওমেট্রিক প্রোগ্রেশন। তাহলে অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট ম্যাথমেটিক্যাল ফর্ম কি পাবো? ম্যাথমেটিক্যাল ফর্ম হবে T2/T1 সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম ইকুয়াল টু থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম ইকুয়াল টু ফোর্থ টার্ম বাই থার্ড টার্ম equal to nth term by n minus 1th term is always equal. It can be denoted as small r, which is known as our common ratio. এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশনের মূল ধারণা, যে আমরা কখন কোন সিকোয়েন্সটাকে বা কোন প্রোগ্রেশনটাকে জিওমেট্রিক প্রোগ্রেশন হিসেবে ধরব। সেখানে আমরা বলেছি যে জিওমেট্রিক প্রোগ্রেশন হওয়ার জন্য কনজিকিউটিভ দুটো টার্মের রেশিও সর্বদা সমান হবে। যদি হয় তাহলে আমরা তাকে বলবো জিওমেট্রিক প্রোগ্রেশন। তাহলে বন্ধুরা, আমাদের মনে হতেই পারে
আমরা পেয়ে গেলাম এরিথমেটিক প্রোগ্রেশন, পেয়ে গেলাম জিওমেট্রিক প্রোগ্রেশন। তাহলে হারমোনিক প্রোগ্রেশনটা কি? কখন আমরা বুঝবো যে এই প্রোগ্রেশনটা কোনো একটা প্রোগ্রেশন হারমোনিক কিনা? তার জন্য আমাদের আরেকটা কনসেপ্ট এখানে নিয়ে নিতে হবে, সেটা হচ্ছে হারমোনিক প্রোগ্রেশনের জন্য আমাদের বুঝে নিতে হবে তার শর্তটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য রেসিপ্রোকাল অফ দ্য টু কনজিকিউটিভ টার্ম। আমাদের এরিথমেটিক প্রোগ্রেশনে ছিল ডিফারেন্স বিটুইন টু কনজিকিউটিভ টার্ম, আর এখানে বলছে ডিফারেন্স বিটুইন, এটুকু ঠিক, ডিফারেন্স বিটুইন দ্য রেসিপ্রোকাল অফ কনজিকিউটিভ টু টার্ম। রেসিপ্রোকাল কার রেসিপ্রোকাল? ডিফারেন্স করব রেসিপ্রোকালের। কার রেসিপ্রোকাল করব? দুটো কনজিকিউটিভ টার্মের রেসিপ্রোকালের ডিফারেন্স করব। তাহলে এখানে আমরা এক্সপ্লেনেশন দিতে পারি যে ইফ ডিফারেন্স বিটুইন দ্য reciprocals of two consecutive term always equal, এটা হচ্ছে আমাদের হারমোনিক প্রোগ্রেশনের মূল ধারণা। সেখানে আমরা বলছি যদি হারমোনিক প্রোগ্রেশন হলে কি হয়? ডিফারেন্স বিটুইন দ্য রেসিপ্রোকালস অফ টু কনজিকিউটিভ টার্ম অলওয়েজ ইকুয়াল। ডিফারেন্স বিটুইন দ্য রেসিপ্রোকালস অফ টু কনজিকিউটিভ টার্ম অলওয়েজ ইকুয়াল যদি হয় তাহলে আমরা কি বলবো? হারমোনিক প্রোগ্রেশন। তাহলে হারমোনিক প্রোগ্রেশন হওয়ার ম্যাথমেটিক্যাল ফর্মটা হবে 1/2t2, 1/t2 minus 1/t1, কারণ 1/t2 it means সেকেন্ড টার্মের রেসিপ্রোকাল মাইনাস ফার্স্ট টার্মের রেসিপ্রোকাল ইকুয়াল টু থার্ড টার্মের রেসিপ্রোকাল মিনস সেকেন্ড মাইনাস সেকেন্ড টার্মের রেসিপ্রোকাল। এমন করে করে যদি আমরা nth টার্মের রেসিপ্রোকাল মাইনাস তার আগের টার্ম মিনস n-1 টার্মের রেসিপ্রোকাল এর ডিফারেন্স করি তাহলে সেটা সর্বদা সমান হয়। এটা হচ্ছে আমাদের হারমোনিক প্রোগ্রেশনের মূল কনসেপ্ট। তাহলে এই মুহূর্তে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন, একটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, একটা হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন। এরিথমেটিক প্রোগ্রেশন আমরা কাকে বলবো? এরিথমেটিক প্রোগ্রেশন আমরা বলবো যখন যে প্রোগ্রেশনের দুটো কনজিকিউটিভ টার্মের ডিফারেন্স অলওয়েজ ইকুয়াল হয়, তখন তাকে আমরা বলবো এরিথমেটিক প্রোগ্রেশন। জিওমেট্রিক প্রোগ্রেশন কাকে বলবো? যখন কোনো প্রোগ্রেশনের কনজিকিউটিভ দুটো টার্মের রেশিও সর্বদা সমান হয়, তখন আমি তাকে বলবো জিওমেট্রিক প্রোগ্রেশন। আর হারমোনিক প্রোগ্রেশন কাকে বলবো? হারমোনিক প্রোগ্রেশন হবে যখন একটি প্রোগ্রেশনের দুটি কনজিকিউটিভ টার্মের রেসিপ্রোকালের ডিফারেন্স সর্বদা সমান হয়, তখন আমরা তাকে বলবো হারমোনিক প্রোগ্রেশন। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কনসেপ্ট যে কখন কি হয়। এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝে নেওয়া যায়, ABC যদি ABC আর ইন AP হয় তাহলে ম্যাথমেটিক্যালি আমি বলতে পারি B minus A equal to C minus B, দ্যাট মিনস 2B equal to A plus C। একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট যে ABC যদি এরিথমেটিক্যাল প্রোগ্রেশনে থাকে তাহলে আমরা 2B equal to A plus C লিখতে পারি বা B minus A equal to C minus B। ঠিক সেমভাবে এখান থেকে অ্যাকর্ডিং টু GP কনসেপ্ট, ইফ ABC আর ইন GP তাহলে আমাদের কি হবে? B by A equal to C by B হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি B square equal to AC হয়। এবং যদি ইফ ABC আর ইন HP হয়, হারমোনিক প্রোগ্রেশনে থাকে, তাহলে আমরা বলতেই পারি 1/B minus 1/A equal to 1/C minus 1/B। From that part we can write 2/B equal to 1/A plus 1/C। তাহলে আমরা এখানে তিনটা ফর্ম দেখলাম। যদি তিনটে নাম্বার এরিথমেটিক্যাল প্রোগ্রেশনে থাকে তাহলে আমরা কি বলতে পারি? ABC যদি AP তে থাকে তাহলে 2B equal to A plus C, otherwise B minus A equal to C minus B according to the concept of arithmetic progression. Similarly, for geometric progression we have B square equal to AC, and for harmonic progression we have 2/B equal to 1/A plus 1/C. Now most interesting, from that part we can say B equal to A plus C by 2. This B
For that part, this B is the arithmetic mean, another name AM, arithmetic mean of what? Of A and C. A এবং C এর arithmetic mean হবে B। তাহলে এখান থেকে আমরা B কি পাবো? B ইকুয়াল টু হবে রুট ওভার AC। তার মানে B ইকুয়াল টু যেহেতু রুট ওভার AC, so this B is known as geometric mean between A and C। B কে আমরা জিওমেট্রিক মিন বলতে পারি কখন? যখন B ইকুয়াল টু রুট ওভার AC হয়। এখন B স্কয়ার যদি AC হয়, একটা কন্ডিশনে B ইকুয়াল টু প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস রুট ওভার AC আসতে পারে। আবার এখান থেকে যদি B বের করি, B ইকুয়াল টু হবে 2AC বাই A প্লাস C। এখানে B ইজ দ্য HM বা হারমোনিক মিন। এখানে পেয়েছিলাম এরিথমেটিক মিন, এখানে পেয়েছি জিওমেট্রিক মিন, এখানে পেয়ে গেলাম আমরা হারমোনিক মিন, ইজ দ্য হারমোনিক মিন অফ A and C। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, আমরা পেয়ে গেলাম এরিথমেটিক প্রোগ্রেশন থেকে আরেকটা টার্ম যেটা হচ্ছে এরিথমেটিক মিন। সেখানে বললাম B কে আমরা A এবং C এর এরিথমেটিক মিন বলবো কখন? যদি কন্ডিশনটা হচ্ছে যদি B ইকুয়াল টু A প্লাস C বাই 2 হয়। B কে আমরা A এবং C এর জিওমেট্রিক মিন বলবো কখন? বলবো যখন প্লাস মাইনাস রুট ওভার AC হয়। আমরা B কে হারমোনিক মিন বলবো A এবং C এর কখন? যদি B ইকুয়াল টু 2AC বাই A প্লাস C হয়। এই কনসেপ্টে কি ছিল আমাদের? যে T2 মাইনাস T1 ইকুয়াল টু T3 মাইনাস T2 ইকুয়াল টু T4 মাইনাস T3 equal to dot dot equal to Tn minus Tn minus 1 equal to D. From that part we can say Tn equal to Tn minus 1 plus D. খুবই ইন্টারেস্টিং এই কন্ডিশনটাতে n এর মান গ্রেটার দেন 1, কারণ এবং এটা ইন্টিজার হিসেবে আছে, সো n এর মান গ্রেটার দেন 1 and n belongs to ক্যাপিটাল N। তাহলে n এর মান স্টার্ট হবে 2 থেকে। সো 2 থেকে যদি স্টার্ট হয় T2 equal to T1 plus D, T3 equal to T2 plus D. Now what is the value of T2? If we put, then we have T1 plus 2D. T4 equal to T3 plus D, that means T1 plus 3D. এভাবে করে করে যদি যাই তাহলে Tn can be written as T1 plus n minus 1 into D, and that's why n-তম পদ কোনো সমান্তর প্রগতির n-তম পদ, যারা বাংলায় লিখো n-তম পদ মিন্স nth টার্ম কিসের? এরিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে সেটাকে আমরা লিখি Tn দিয়ে। ইট ক্যান বি রিটেন অ্যাজ A প্লাস n মাইনাস 1 ইন্টু D। দিস ইজ দ্য ফর্মুলা অফ Tn। এটা একটা ফর্মুলা হিসেবে আমরা ধরে নিলাম Tn এর, যে A প্লাস n মাইনাস 1 ইন্টু D। এখন নেক্সট আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে সাম। আমরা সবাই করেছি সামেশনের কনসেপ্ট, তো আমরা একটু দেখে নিই কীভাবে এলো সেই সামেশনের কনসেপ্টটা। n-তম পদের আমরা পেয়ে গেলাম A প্লাস n মাইনাস 1 ইন্টু D। তো আমরা একটু লক্ষ্য করো সবাই যে Tn সমান কত হচ্ছে? T1 প্লাস n মাইনাস 1 ইন্টু D এই ছিল। তাহলে আমরা যদি এখানে ভ্যালু বসাই n ইকুয়াল টু 1, দ্যাট মিনস আমরা এখানে সামেশন দিয়ে বসাই Ti, সবগুলো টার্মের সাম করি, তাহলে I goes from 1 to n, এটাকে আমরা বলছি Sn, n-তম পদের সমষ্টি। তাহলে এখানেও আমাদের I goes from 1 to n, এখানে আছে T1 প্লাস n মাইনাস 1 ইন্টু D। এখানে n মাইনাস বলতে এখানে I, n এর পরিবর্তে আমরা বসাবো এখন I, যেহেতু এখানে I বসানো আছে I মাইনাস 1 ইন্টু D। ইন্টারেস্টিং জিনিস, T1 and D both are constant, and summation properties ইউজ করে আমরা বলতে পারি summation of A I goes from 1 to n constant যদি হয় তাহলে আমরা একে n এ লিখি। তাহলে এখানেও n ইন্টু T1 প্লাস, যদি আমরা এখানে বসাই I এর পরিবর্তে 1 থেকে স্টার্ট হয়, একটু লক্ষ্য করো লেখা যাবে 1 বসলে 0, তারপর থেকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস করে করে প্লাস n মাইনাস 1 আসছে।
ইন্টু ডি। তাহলে n ইন্টু t1 প্লাস, আমরা ক্লাস 11 শিখেছিলাম সামেশন অফ i ক্যান বি রিটেন অ্যাজ n ইন্টু n মাইনাস 1 বাই ডি বাই 2, n ইন্টু n মাইনাস 1 বাই 2 না n প্লাস 1 বাই 2, n ইন্টু n প্লাস 1 বাই 2 না n মাইনাস 1 বাই 2, actually this one will be n plus 1 by 2, n into n plus 1 by 2. সামেশন অফ i, এখান থেকে আমরা পেয়ে গেলাম n into n plus 1 by 2। তাহলে এখানে n এর পরিবর্তে আমরা যদি বসাই n minus 1 into n by 2 into d, if we take common n by 2 we have 2t1 plus n minus 1 into d। আমি এই ফর্মটাকে একটু অন্যভাবে করলাম, কারণ তোমরা 11-এ ওই জিনিসটা ক্লাস 10-এ শিখেছিলে 1 বাই 1 সাম করে করে কীভাবে আসতে হয়। এটাকে আমি অন্য একটা ভাবে প্রুফ করে দেখালাম যে Sn ক্যান বি রিটেন এস n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দিস ইজ আওয়ার ফর্মুলা Sn। Sn এর ফর্মুলা আমরা শিখলাম n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই ফর্মুলাটা আমরা অলরেডি পেয়ে গেলাম। যদিও আমরা ইউজ করলাম এখানে সামেশন অফ আই এর কনসেপ্ট এবং সামেশন অফ এ, এই দুটো কনসেপ্ট আমরা এখানে ব্যবহার করলাম। এই দুটো ব্যবহার করে আমরা এখানে পেয়ে গেলাম n-তম পদের সমষ্টি। এখন এখান থেকে আবার Sn যেহেতু n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে, সেখান থেকে n বাই 2 বাইরে রেখে এটাকে একটু আলাদা করে লেখা যায় a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো n বাই 2 a1 মিনস হচ্ছে t1 আর এটা হচ্ছে n-তম পদ মানে tn। সো Sn অলসো ক্যান বি রিটেন এস n বাই 2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম মিনস nth টার্ম, এই দুটোর সাম করেও আমরা বের করতে পারি Sn। তাহলে Sn এর বিভিন্ন রকম ফর্মুলা আমরা এখানে দেখলাম অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে। আমরা এতক্ষণ ধরে এপি নিয়ে পড়াশোনা করলাম, এখন আমরা পড়াশোনা করব জিপি নিয়ে। জিপির বিভিন্ন ফর্মুলাগুলো কী করে এলো তা আমরা আজ এই সেশনে দেখে নেব। জিপি নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই জিওমেট্রিক প্রোগ্রেশনের প্রথম যে কনসেপ্টটা ছিল যে কনজিকিউটিভ দুটো টার্মের রেশিও অলওয়েজ ইকুয়াল, ইট মিনস t2 বাই t1 ইকুয়াল টু t3 বাই t2 ইকুয়াল টু t4 বাই t3 ইকুয়াল টু ডট ডট ইকুয়াল টু tn বাই tn মাইনাস 1 ইকুয়াল টু r, যাকে আমরা বলছি কমন রেশিও। এখন এখান থেকে আমরা বলতেই পারি t2 ইকুয়াল টু t1 ইন্টু r, t1 into r, t3 equal to t2 into r. It means if we put the value of t2 equal to t1 r, so we have t1 r square, t4 equal to t3 into r, similarly we have t1 into r cube। তাহলে এখান থেকে t5 যদি বের করি তাহলে সেম ভাবে আসবে t4 into r, it means t1 into r to the power 4। So by this method we can conclude here that tn equal to t1 into r to the power n minus 1। It means the nth term, formula of nth term of a GP equal to Tn equal to a into r to the power n minus 1, where a is our first term। যদি t1 টাকে আমরা a ধরে নেই তাহলে আমাদের ফার্স্ট টার্মের ফর্মুলা nth টার্মের ফর্মুলা হবে a into r to the power n minus 1। আমরা পেয়ে গেলাম n-তম পদ পর্যন্ত যে টার্ম থাকবে সেখানে n টার্মে জিপিতে যদি থাকে সেই n টার্মটা কী করে বের করতে হয়। এখন আমরা দেখছি সাম বের করব, সাম অফ n টার্ম। সাম অফ n টার্ম বের করার জন্য আমরা একটা অন্যরকম মেথড ইউজ করি। তো ওই মেথডটা ইউজ করার আগে আমরা একটা গেম আমরা দেখে নিই। যে কোনো একটা টার্ম এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়াই টু দি পাওয়ার n, এটাকে আমরা কী লিখতে পারি? আমাদের খুব সহজভাবে বলতে গেলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যদি আমরা n এর ভ্যালু 3 ধরে নিই তাহলে আমরা বলছি যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যদি ধরি সেটাকে লেখা যায় এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। যদি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 থাকে তাহলে আমার শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো,
এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই দুটো টার্মকে যদি আমরা ইন্টু করে দিই তাহলে কি সুন্দরভাবে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এই ফর্ম্যাটে আমরা লিখতে পারি। তাহলে এই কনসেপ্টটা থেকে আমরা এটুকু বলতে পারি, যদি পাওয়ারে এন থাকে তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু কী লিখবো, ওয়ান, এখানে এক্সের পাওয়ার হাইয়েস্ট পাওয়ার এন, এক্সের পাওয়ার হাইয়েস্ট পাওয়ার ছিল 3, তাহলে এখানে এক্স স্কোয়ার, হাইয়েস্ট পাওয়ার 4, এখানে হচ্ছে এক্স কিউব, এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার এন, তাহলে এক কম হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। নেক্সট এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ডট ডট করে যেতেই থাকবে এবং লাস্ট টার্মটা আসবে ওয়াই টু দি পাওয়ার এন। এই যে ফর্মটা আমি এখন লিখলাম, এই ফর্মটা কি, এই ফর্মটা থেকে আমরা জিপির একটা ফর্মুলা ক্রিয়েট করব, যা আমাদের বেসিক আইডিয়াতে ছিল আগেই। এটাকে অন্যভাবে আমরা এক্সপ্লেনেশন করছি, এখন এখানে লিখে দিচ্ছি এক্স টু দি পাওয়ার এন মাইনাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার, নেক্সট হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 4 ইন্টু ওয়াই কিউব প্লাস ডট ডট প্লাস লাস্ট আসবে ওয়াই টু দি পাওয়ার এন। এইভাবে আমরা এক্সপ্রেস করছি। তাহলে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এনকে এভাবে এক্সপ্রেস করি, ঠিক সিমিলারলি আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইট ক্যান বি রিটেন অ্যাজ এক্স মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 3 প্লাস ডট ডট প্লাস লাস্ট আসবে 1। এভাবে লেখা যায়। তো চলো বন্ধুরা, এই ফর্মটাকে কাজে লাগাবো আমরা, কাজে লাগিয়ে জিপির সামের ফর্মুলাটা আমরা বের করব। কিভাবে করব? সো এস এন মিনস হোয়াট, টি1 প্লাস টি2 প্লাস টি3 প্লাস সবগুলোকে সাম করাটাই হচ্ছে এখানে সাম করা। টি1 এর ভ্যালু টি1, এটা হচ্ছে টি1 আর, এটা টি1 আর স্কোয়ার, সেম করে করে আমরা এন টার্মের ফর্মুলা পেয়েছি টি1 আর টু দি পাওয়ার এন মাইনাস 1। If we take common t1 we have 1 plus r square plus dot dot plus r to the power n minus 1. So t1 into যদি আমরা এটা উপরেটাকে ঘুরিয়ে লিখে দিই r to the power n minus 1টাকে আগে লিখি, তাহলে তারপরের টার্মটা r to the power n minus 2 প্লাস ডট ডট করে লাস্ট টার্মটা আসবে, তার আগের টার্মগুলোকে আমি লিখছি r স্কোয়ার প্লাস r প্লাস 1 এভাবে আসবে। এখন উপরে নিচে যদি আমি r মাইনাস 1 দিয়ে ইন্টু করি, তাহলে আগে যে আমি সিস্টেমটা দেখিয়েছিলাম সেটাকে ইউজ করে বলতেই পারি r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। দিস ইজ আওয়ার ফর্মুলা অফ Sn মিন্স সাম অফ দ্য n টার্ম। এখানে একটা বিশেষত্ব আছে, এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল যখন r এর ভ্যালুটা গ্রেটার দেন 1। যদি r এর ভ্যালুটা লেস দেন 1 হয় তাহলে আমাদের ফর্মুলাটা চেঞ্জ হয়ে এভাবে হবে t1 ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। কোন কন্ডিশনে? যখন r লেস দেন 1 হবে। এটা হচ্ছে আমাদের nতম পদের যোগফলের ফর্মুলা। কার জন্য? জিওমেট্রিক প্রোগ্রেশনের জন্য। এরিথমেটিক প্রোগ্রেশন আমরা পেয়েছিলাম tn এবং sn, জিওমেট্রিক প্রোগ্রেশন আমরা পেয়ে গেলাম tn এবং sn। প্রথম আমরা পড়েছি সিকোয়েন্স, সিরিজ অ্যান্ড প্রোগ্রেশন। সিকোয়েন্স হচ্ছে অনুক্রম, অনুক্রম হওয়ার জন্য রাশিগুলির মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক বা নির্দিষ্ট ধর্ম বজায় রেখে সুসংবদ্ধ আকারে সাজিয়ে রাখাটাই হচ্ছে অনুক্রম। অনুক্রমগুলিকে যদি বীজগাণিতিক প্লাস মাইনাস বা যোগ বিয়োগের মাধ্যমে প্রকাশ করি তবে সেটাকে বলবো আমরা সিরিজ। অনুক্রমের মধ্যে যদি রাশিগুলি ক্রমান্বয়ে ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে থাকে তবে তাকে আমরা বলবো প্রোগ্রেশন। প্রোগ্রেশন 3 রকম, একটা হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন, একটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, একটা হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন। সেখানে আমরা পেয়ে গিয়েছিলাম এরিথমেটিক প্রোগ্রেশনের একটা কনসেপ্ট am বা এরিথমেটিক মিন, জিওমেট্রিক প্রোগ্রেশন থেকে পেয়েছিলাম gm এবং হারমোনিক প্রোগ্রেশন থেকে পেয়ে গেছিলাম হারমোনিক মিন। এবং সেই কনসেপ্টগুলো ছাড়া আমরা আর কি পেয়েছিলাম? সেই কনসেপ্টগুলো ছাড়া পেয়েছি এপি বা এরিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে nতম পদ এবং nতম পদের সমষ্টি কি করে বের করতে হয় তার ফর্মুলা। জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে nতম পদ এবং nতম পদের সমষ্টি কি করে বের করতে হয় তার ফর্মুলা। এখন আমরা দেখব এরিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন এবং হারমোনিক প্রোগ্রেশন থেকে যে মিনগুলো এসেছিল তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না। চলো বন্ধুরা, আমরা বলেছিলাম এবিসি যদি 3টা টার্ম থাকে তাহলে আমরা এখান থেকে বলেছিলাম
টু বি ইকুয়াল টু এ প্লাস সি হবে। এখান থেকে জিওমেট্রিক মিন থেকে বলেছিলাম বি ইকুয়াল টু হবে রুট ওভার এসি, এবং হারমোনিক মিন থেকে বলেছিলাম আমরা বি ইকুয়াল টু হবে টু এসি বাই এ প্লাস সি। এই তিনটাকে আমরা যদি কাজে লাগাই, এটাকে আমি ধরে নিই বি ওয়ান, এটাকে বি টু, এটাকে বি থ্রি, কারণ এখানেও এ এবং সি এর এরিথমেটিক মিন, এটা হচ্ছে এ এবং সি এর জিওমেট্রিক মিন, এটা হচ্ছে এ এবং সি এর হারমোনিক মিন। সো আমরা এই বি ওয়ান বি টু বি থ্রিকে কাজে লাগিয়ে কোনো ফর্মুলা ক্রিয়েট করা যায় কি না সেটা আমরা একবার দেখে নিই। প্রথমে আসি বি টু। বি টুকে যদি স্কোয়ার করি তাহলে আমরা কি পাবো? এসি। হোয়াট উইল গেট? এসি। তাহলে আমরা যদি এখানে এসি পেয়ে যাই, এসি বি স্কোয়ার, বি স্কোয়ার মিনস জিওমেট্রিক মিন স্কোয়ার, মিনস হচ্ছে জিওমেট্রিক মিনের স্কোয়ার, ইকুয়াল টু, দেখে নিই আমরা এখান থেকে বি ওয়ান কত ছিল? এ প্লাস সি বাই টু, এ প্লাস সি বাই টু ছিল বি ওয়ানের ভ্যালু, ইন্টু টু এসি বাই এ প্লাস সি। লক্ষ্য করো এখানে আমরা কি এসি প্রয়োজন, বি টু স্কোয়ার ইকুয়াল টু এসি। এসি কোথেকে আসবে? এই দুটোকে ইন্টু করলে আমরা পেয়ে যাচ্ছি দিস ওয়ান। তার মানে এরিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিনকে যদি, হারমোনিক মিনকে যদি আমরা ইন্টু করি তাহলে আমরা পেয়ে যাই জিওমেট্রিক মিনের স্কোয়ার। তাহলে হোয়াট উইল বি দ্য রিলেশন বিটুইন এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন? তাহলে একটা রিলেশন পেয়ে গেলাম, সেই রিলেশনটা হচ্ছে এরিথমেটিক মিন ইন্টু হারমোনিক মিন, এ এম ইন্টু এইচ এম ইজ ইকুয়াল টু জিএম স্কোয়ার। এটা আমাদের একটা ফর্মুলা হিসেবে পরবর্তী সময়ে কাজে লাগবে। দ্বিতীয়ত, সেম কোয়ান্টিটি যদি নিয়ে নিই, যেমন এ এবং সি ছিল, সেম কোয়ান্টিটির এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিনের মধ্যে কি সম্পর্ক থাকতে পারে আর একটা এক্সাম্পল নিয়ে আমরা টেস্ট করব। সাপোজ একটা নিয়ে নিচ্ছি 6 এবং 3 দুটো টার্ম। এই 6 এবং 3 এর ক্ষেত্রে এরিথমেটিক মিন হচ্ছে 9/2 মিনস 4.5। জিওমেট্রিক মিন কত হবে? 6 3 18, রুট ওভার 18 মিনস 3√2। 3√2 means 3 into 1.414, that means 4.242 এইরকম আসবে। তাহলে আমরা জিওমেট্রিক মিন পেয়ে গেলাম। এখন দেখি আমরা হারমোনিক মিন কত পাই। হারমোনিক মিন হচ্ছে 2 into a into c by a plus c। ফর্মুলা হচ্ছে 36/9 equal to 4। রেজাল্টগুলি দেখো, 4.5 হাইয়েস্ট ভ্যালু, 4.242 আর 4, এই তিনটা থেকে বলতেই পারি যে আমাদের এরিথমেটিক মিন গ্রেটার দেন হবে জিওমেট্রিক মিন, গ্রেটার দেন হবে হারমোনিক মিন। এখন বন্ধুরা এখানে একটা কন্ডিশন আছে, এখানে 6 এবং 3 দুটো ডিফারেন্ট ভ্যালু থাকায়, 6 এবং 3 দুটো ডিফারেন্ট ভ্যালু নেওয়ায় আমাদের ভ্যালুগুলো এসেছে এরিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন, গ্রেটার দেন হারমোনিক মিন। যদি তাদের ভ্যালু দুটোই সমান হতো, সাপোজ 3 3, নাম্বার দুটোই 3 এবং 3, তাহলে এরিথমেটিক মিন কত আসবে? 3, জিওমেট্রিক মিন এগেইন 3, হারমোনিক মিন এগেইন 3। যে যদি নাম্বার দুটো সেম থাকে তাহলে তাদের এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন সেম। তাহলে আমরা কন্ডিশন এখানে বলতে পারি আরেকটা রিলেশন, সেটা হচ্ছে এরিথমেটিক মিন অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু জিওমেট্রিক মিন, গ্রেটার দেন ইকুয়াল টু হারমোনিক মিন। This is our second relation between AM, GM and HM. This is our last concept that I discussed here and for the session also. So বন্ধুরা আজ আমরা যা যা শিখলাম সেগুলোকে একবার ভালো করে দেখে নাও। নেক্সট সেশনে আমরা আলোচনা করব এই কন্টেন্টগুলোকে, এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রবলেম কীভাবে সলভ করতে হয় সেগুলোর উপর। আগামী দুটো সেশন আমাদের প্রবলেম সলিউশন সেশন। যদি কারো কোয়েরি থাকে এই কন্টেন্টগুলোকে নিয়ে, তাহলে অবশ্যই তোমাদের কোয়েরিগুলো কমেন্ট বক্সে শেয়ার করো, আমি সেগুলো রিপ্লাই দিতে সদা সচেষ্ট। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের এই সেশন থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আবারও নমস্কার।